কি করে ডিজাইন করতে হয়, অনেক কিছু বক্তব্য আছে। এবার আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে পড়তে চাও, কঠিন থেকে সোজা না সোজা থেকে কঠিন, কিভাবে পড়তে চাও সেটা বলো। যেরকম ভাবে বলবে সেইভাবে পড়াবো। মানে ধরো এইখানে মেমোরির পার্টটার মধ্যে যেরকম 4-5টা মেমোরি আছে, ভার্চুয়াল, তারপর ক্যাশে, মেইন, যেরকম অনেকগুলো আছে। এবার এখানে কিছু কিছু পার্ট খুব কঠিন, কিছু কিছু পার্ট খুব সোজা। তোমরা কিভাবে পড়তে চাও সেটা বলো। স্যার সোজা থেকে কঠিন। সোজা থেকে কঠিন পড়তে গেলে হচ্ছে একটু আমাকে স্কিপ স্কিপ করে করে পড়াতে হবে, ঠিক আছে? মানে আমাকে কিছুটা পড়িয়ে নিতে হবে, আবার কিছুটা স্কিপ করতে হবে, আবার অন্যটা কিছুটা পড়াতে হবে, এইভাবে। তাতে অসুবিধা কিছু নেই, অনেকেই এইভাবে পড়ে এবং অনেক বেছে ওরকম ভাবে পড়িয়েছি। তো আমি তোমাদের আজকে মেন মেমোরিটা স্টার্ট করছি, ঠিক আছে? মেন মেমোরির আমি ডিজাইনিং অবধি পড়াচ্ছি, তারপর তোমাদের আমি বলে দিচ্ছি কোন জায়গাটা মুখস্থ করতে হবে। কারণ মেন মেমোরিতে বোঝার জায়গা হচ্ছে র্যাম রম ডিজাইনটা, দেন বাদ বাকি যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের চোখ বন্ধ করে গাঁথাতে হবে। এই মেমোরি চ্যাপ্টারটা সবচেয়ে বেশি মুখস্থর জায়গা, ঠিক আছে? যেমন দেখো ফার্স্ট মেন মেমোরিতে যেটা বলছে, দ্য সেন্ট্রাল স্টোরেজ ইউনিট ইন আ কম্পিউটার সিস্টেম ইজ দ্য মেন মেমোরি which is directly accessible by the CPU. It is relatively large and fairly first external memory used to store programs and data during the computer operation. Most of the main memory in a general purpose register computer is made up of RAM, integrated circuit chips which are volatile. ভোলাটাইল মানে হচ্ছে জানো তো, ভোলাটাইল র্যাম ভোলাটাইল, রম নন ভোলাটাইল। মানে হচ্ছে পাওয়ার অফ হয়ে গেলে মনে রাখতে পারে না, পাওয়ার যতক্ষণ অন আছে ততক্ষণ মনে রাখতে পারে। র্যাম একবার কিপ করলো সেটা মনে রাখতে পারে, বাট রম অ্যাজ আ পার্মানেন্ট স্টোরেজ রম মনে রাখতে পারে, বাট দ্যাট ইজ অলসো আ মেন মেমোরি। So, but a small part of main memory is also constructed with ROM chips which are non-volatile. Originally, RAM was used to refer a random access memory, but now it is used to mean a read-write memory. Basically, অনেকে ভাবে হচ্ছে RWM, read-write memory, to distinguish it from read-only memory. Although ROM is access mechanism also random, ROM এরও access mechanism random. এবার ROM কখন কাজে লাগে? ROM বেসিক্যালি হচ্ছে read-only memory। তোমরা যারা কেউ OS ইনস্টল করেছো তারা হয়তো জানো যে যখন আমরা পার্টিশন করতে যাই তখন দেখতে পাবে কিছুটা জায়গায় সিস্টেম রিজার্ভ দেখিয়ে দেয়, সেটাই বেসিক্যালি রম তৈরি হয়। কারণ ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটাই হচ্ছে আমাদের, আমি তোমাদের যখন বায়াস বলেছিলাম তারপর বলেছিলাম আমাদের ওএস এর যে স্টার্টআপটা থাকে, স্টার্টআপ প্রোগ্রামটা থাকে, সেই স্টার্টআপ প্রোগ্রামটা রমের মধ্যে থাকে। কারণ র্যাম তখনই, র্যাম যতক্ষণ না, কারণ অপারেটিং সিস্টেম যতক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে র্যাম ততক্ষণ অ্যাক্টিভ হয় না। র্যাম অ্যাক্টিভেট থাকে বলতে হচ্ছে র্যামের মধ্যে পাওয়ার থাকে, সবকিছু থাকে, বাট র্যাম ওয়ার্কিং হয় হচ্ছে বাই থ্রু দ্য অপারেটিং সিস্টেম। কারণ কিভাবে কি কাজ করবো, তো অপারেটিং সিস্টেমকে স্টার্ট করিয়ে দিয়ে তারপর র্যামটাকে ওয়ার্কিং করে নেওয়া। কারণ র্যাম হচ্ছে আমাদের দেখো 2 জিবি বা 4 জিবি বা 8 জিবি বা 16 জিবি, কিন্তু একটা অপারেটিং সিস্টেমের সাইজ হচ্ছে কই কিছু না হলো 20 জিবি, 22 জিবি, 40 জিবি এরকম কিছু দাঁড়ায়। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অত বড় ফাইলটাকে ওর মধ্যে কিভাবে অ্যাকোমোডেট করাতে পারি আমরা, সেটা যেরকম একটা ধাঁধা বা একটা মিস্ট্রি, সেটা ক্লিয়ার হয়ে যাবে বাই দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার, কিভাবে অ্যাকোমোডেট হয়। কিন্তু সেই জন্য আমাদেরকে ফার্স্টে রম এর থেকে স্টার্টআপটা করে দিতে হয়, কারণ র্যাম ফার্স্টে অ্যাক্টিভেট নয়, কারণ সেকেন্ডারি মেমোরি থেকে তুলতে পারবে না কোনো ডেটা, কারণ বুঝতে পারবে না কোন ডেটাটাকে তুলতে হবে। তাই জন্য রমের মধ্যে স্টার্টআপ প্রোগ্রামটা থাকে, দেন র্যামটাকে অ্যাক্টিভেট করানো হয় র্যামের, তারপর অন্যান্য ফাইলগুলো সেকেন্ডারি মেমোরি থেকে তুলতে থাকে। দেখো RAM is used to store the most of the programs and data that are modifiable. Integrated RAM chips are available in two forms, that is called SRAM and DRAM. SRAM কে বলা হচ্ছে static RAM and another is dynamic RAM. That means the type, দেখো ব্যাপারটা হচ্ছে লেখা রয়েছে আই গেস বোধহয় এখানে কিছু, just as static RAM, that is SRAM, is another DRAM. The SRAM memories consist of circuits capable of retaining the stored information as long as power is applied. That means the type of memory requires constant power. SRAM memories are used to build cache memory. On the other hand, DRAM stores the binary information in the form of electric charges that are applied to the capacitors. Basically একটা direct লাগানো হয়, SRAM মানে স্ট্যাটিক র্যাম যেটা, সেটা ডিরেক্ট পাওয়ার দরকার হয়। আর ডাইনামিক মেমোরি র্যামের মধ্যে বেসিক্যালি ক্যাপাসিটর থাকে, তাই চার্জ স্টোর হয় বলে চার্জটাকে স্টোর করিয়ে কাজ করতে পারে। On the other hand, DRAM stores the binary information in the form of electric charges that apply to the capacitor. The stored information on the capacitors tend to lose over a period of time, thus the capacitor must periodically recharge and retain their states. The main memory is generally made up of DRAM chips. মানে র্যামটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে DRAM বেসিক্যালি। তো এসএম এর DRAM এর কম্পারিজন লেখা আছে, মাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আস্ক করে কলেজে। দেন আমাদের র্যাম রম চিপ সম্বন্ধে পড়তে হবে এবং র্যাম রম চিপ নিয়ে একটু ডিজাইনিং এর খেলাধুলা শিখতে হবে, ঠিক আছে? তো সেটা শেখাচ্ছি, ভালো করে বোঝো। দেন যা যা পড়তে হবে সেটা আমি পরে বলছি।
তো দেখো most part of the main memory is consisted of RAM chips, and since RAM chips is used to read and write operation on programs and data, block diagram of RAM chip of size 512 cross 8 as shown in figure. ভালো করে বোঝো এই 512 cross 512 মানে 512 512 into 8 এইটার মানে কি বোঝাচ্ছে? বেসিক্যালি এই যে 8 ক্রস 8 8টা বোঝাচ্ছে হচ্ছে 8 বিট ডেটা বাস আছে এই র্যামটার সাথে কানেক্টেড। 512 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, তার মানে হচ্ছে 9টা অ্যাড্রেস বাস, মানে 9খানা অ্যাড্রেস একবারে 9 বিট অ্যাড্রেস ঢুকতে পারে। একটা রিড রাইট হেড থাকে, আর দুটো চিপ সিলেকশন বা তার থেকে বেশি চিপ সিলেকশন লাইন থাকতে পারে, ঠিক আছে? একটা এই 51 ক্রস 2 512 ক্রস 8 এইটা দেখে একটা র্যামের চিপ দেখে বা র্যামের একটা র্যাম চিপের সাইজ বলা থাকলে আমরা কি কি ইনফরমেশন পাই? 512 ক্রস 8 মানে হচ্ছে 8 মানে হচ্ছে 8 বিট ডেটা, 512 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, দ্যাট মিন্স 9 bit address bus. Definitely a RAM consists a read write head or read write consist মানে কি বলবো console and some chip selection line, ঠিক আছে? মাথায় থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো the chip has 512 location each, মানে টোটাল তাহলে কত 512টা লোকেশন আছে capable of storing 8 bits. This requires 9 bit address bus and 8 bit bidirectional data bus. Here note that the data bus is bidirectional since it allows transfer data either from memory to CPU or read operation or CPU to memory during the write operation. The read write control line specify either read or write operation, তাই জন্য দেখো read or write bar, মানে 0 যখন থাকবে ওই লাইনটা রেসপেক্ট তখন রাইট হবে, 1 থাকলে রিড হবে। When this line is high, the control line sends a read signal. When it is low, it is sends the write signal. Some chip selection lines are required to enable the desired chip, কারণ একটা চিপ দিয়ে তো আর র্যাম হয় না, অনেকগুলো লাগে, তাই জন্য চিপ সিলেকশন লাইন লাগে for the multiple chips in a large memory system before read or write operation on it. এবার ROM এর ক্ষেত্রে দেখো যেটা হয়, আর ROM is used to read information from it, so it does not have any read write head line. Because when a chip is selected, it will use to read the binary information from it. Also the data bus is unidirectional, মানে একদিকেই শুধু দিতে পারে, and ROM chip is organized externally in a similar manner as a RAM. A block diagram of ROM chip 512 cross 8 মানে হচ্ছে 8 বিট ডেটা বাস, ওটার মধ্যে 512টা জায়গা লোকেশন রয়েছে, তার মানে 9টা অ্যাড্রেস বাসে কাজ করে এবং শুধু চিপ সিলেকশন লাইন থেকে কোনো রিড রাইট হেড থাকে না। The main difference is that in case of RAM the data bus will be bidirectional, but in case of ROM the data bus will be unidirectional. Firstly, secondly, the RAM chip should contain a read write head, but the ROM chip shouldn't contain the read write head. Clear? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইখানে দেখো এখানে কিছু এক্সাম্পল, সাপোজ উই হ্যাভ two sets of memories, RAM size 512 cross 2 and ROM size of 512 cross 2. Design a memory of capacity 1024 cross 8. This is already mentioned. For the physical size it is possible to have more bits ROM than RAM, and because the internal memory cells ROM occupy, এই জায়গাটা আমরা একটু বাদে আসছি, আমরা এক্সাম্পল 4.2 টা আগে শিখবো, দেন এই এক্সাম্পলটা শিখবো হেটেরোজেনিয়াস কেসেরটা, ঠিক আছে? আমরা ফার্স্ট একটু হোমোজেনিয়াস কেসটা শিখি, কিভাবে RAM ডিজাইন করতে হয়। ওখানে তোমাদের ওই হোমোজিনিয়াস কেসে র্যামের যে লজিকটা লেখা রয়েছে ওটা মাথায় রেখো, বাট আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ওই ফর্মুলাটা মাথায় রেখো, এবং ওই কনস্ট্রাকশন অফ লার্জ মেমোরি ইউজিং স্মল চিপস জাস্ট গো থ্রু ওয়ান্স, কারণ আমি টোটালটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওখানে সেটাই লেখা রয়েছে, ঠিক আছে? তো গো থ্রু, আমি বলবো যাও ডেফিনেটলি গো থ্রু করো একবার। এক্সাম্পল 4.2 টা এসো, সাপোজ উই হ্যাভ টু কনস্ট্রাক্ট আ লার্জ র্যাম টাইপ মেমোরি of size 1k cross 8, ধরুন পরীক্ষা এটা আসবেই, using same size smaller RAM chip of size 256 cross 2, ঠিক আছে? তাহলে দেখো তোমাকে দিয়ে দিচ্ছে অ্যাভেলেবেল তোমার হাতে হচ্ছে 256 cross 2, রিকোয়ার্ড হচ্ছে 1k cross 8, 1k মানে হচ্ছে 1024, ঠিক আছে? বুঝতে পেরেছো এতদূর? হ্যাঁ স্যার। এবার the block diagram for 256 cross 2 RAM chip is shown in figure 4.7 বলেছে, তারপর আমরা ওখানে পড়ে যাচ্ছি। ফার্স্টে কিছু ক্যালকুলেশন করতে হবে, মাথায় রাখো 1k cross 8 মেমোরিটা রিকোয়েস্ট করছে 1k cross 8 মানে 2 to the power 10, মানে 1024 মানে হচ্ছে 2 to the power 10 cross 8,
তাহলে 2 টু দি পাওয়ার ক্রস 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে কি 10টা অ্যাড্রেস লাইন আছে আর 8টা ডেটা লাইন আছে, রাইট? 1k ক্রস 8 মানে তাই বোঝাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ দেন স্যার। দেখো বলছে the construction of this memory using the smaller RAM chip that is 256 cross 2. 256 cross 2 মানে কি? 256 মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 8, তাই তো? তো সেটাকে থেকেই দেখো আমি কি করব, আমাদের কতগুলো হরাইজন্টাল চিপ চাই আর কতগুলো ভার্টিক্যাল চিপ চাই, মানে কতগুলো কলাম আর কতগুলো রো করতে হবে, তার হিসাবটা বুঝতে হয় হচ্ছে একটা ভাগ বিয়োগ করে। দেখো ভাগটা বোঝাচ্ছি, মনে রাখো অ্যাড্রেস বাই অ্যাড্রেস, ডেটা বাই ডেটা। অ্যাড্রেস বাই অ্যাড্রেস করলে রো পাওয়া যায়, ডেটা বাই ডেটা করলে কলম পাওয়া যায়। মাথায় থাকবে, এ বাই এ গিভ রো আর তোমার হচ্ছে ডি বাই ডি গিভ কলাম। কলামস। ঠিক আছে, এ আর ডিসি মনে রেখো। হ্যাঁ স্যার। তাহলে 1k বাই 256 মানে 1024 বাই 256 মানে কত? 4। আর 8 বাই 2 মানে 4। ডাজেন্ট ম্যাটার যে অলওয়েজ তোমার এরকম ইউনিকই আসবে, মানে মানে সেম আসবে, 4টে রো 4টে কলামই আসবে। হতে পারে 2টো রো 4টে কলাম, হতে পারে কখনো সেরকম যদি কিছু দেয়। ঠিক আছে, তো তার মানে আমার 4টে রো 4টে কলাম লাগবে, তার মানে টোটাল আমার চিপ লাগবে হচ্ছে রো ইনটু কলাম কতগুলো, তাহলে 4 ইনটু 4 16। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তোমরা চিপটায় আসো, মানে পরের পেজে দেখো 4.9 এ যাও। 4.9 এ ছবিটা লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পরপর 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 চারটে 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 করে একটা করা রয়েছে, মানে তোমার রোতে 4টে, কলামে কলাম 4টে আর রো 4টে, এরকম করে দেখো কতগুলো মেমোরি ব্লক করা রয়েছে, প্রত্যেকটা হচ্ছে 256 ক্রস 2 করে। আমি দেখাচ্ছি। এই দেখো 1k বাই 256 মানে হচ্ছে 1024 বাই 256 করে পেয়েছিলাম 4, 8 বাই 2 করে পেয়েছিলাম 4, তাই জন্য 4 ইন্টু 4 করে পেয়েছিলাম 16, তাই তো? আমি ভালো করে আঁকছি না, জাস্ট বোঝানোর জন্য আঁকছি, তোমরা ভালো করে পরীক্ষায় আঁকবে। মানে লিখবে 256 ক্রস 2, 256 ক্রস 2 করে প্রত্যেকটা। এতদূর বোঝা গেছে সবার? 256 ক্রস 2 না ক্রস 8 দিয়েছে গো? 256 ক্রস 2 দিয়েছে, তাই তো? মানে হ্যাঁ, আটটা হচ্ছে অ্যাড্রেস লাইন, 2টো ডেটা লাইন, তাই তো? ঠিক। তাহলে দেখো each chip capable of holding 8 data lines, এই 8 অ্যাড্রেস লাইনস, 256 ক্রস 2 মানে এই দুটো হচ্ছে ডেটা, 2 টু দি পাওয়ার 8 ক্রস 2 বলতে পারি, তার মানে 8টা অ্যাড্রেস লাইন। আর 1k ইনটু 8, 8টা ডেটা লাইন, আর 1k মানে 1024 ক্রস 8, তার মানে ব্যাপারটা হচ্ছে 1024 মানে 2 টু দি পাওয়ার 10, তাহলে 10টা অ্যাড্রেস লাইন বলতে পারি। এতদূর বলতে পারি তো? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে দেখো আমার এইখানে গল্পটা হচ্ছে আমার চিপগুলো, মানে মানে প্রবলেমটা দেখো, আমার প্রবলেমটা হচ্ছে এরকম যে আমার এক একটা চিপ যেটা আছে তারা তো 8টা অ্যাড্রেস লাইন কনসিস্ট করতে পারে, কিন্তু আমার লাগবে 10টা। তাহলে কি করব? সিম্পলি A0 থেকে A7, তার মানে কত হয়? 8টা হয় তো? এই 8টা 8 বিট অ্যাড্রেসকে তো আগে এই চিপগুলো প্রত্যেকটাতে লাগাই, ওই জন্য দেখো প্রত্যেকটাতে এরকম করে দেওয়া রয়েছে অ্যাড্রেস লাইনটা। এখান থেকে নিয়ে একটুখানি দেখবে ওটাকে একটুখানি, হ্যাঁ অ্যাড্রেস লাইনটাকে জেনারেলি একটু বোল্ডে দেখাতে হয়। আটটা তো দেখানো অসম্ভব, কারণ আটটা দেখালে প্রবলেম হতে পারে মানে লিখতে, তাই জন্য এরকম করে দেখাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই তো? স্যার আপনি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ করছি তো, আসছে না? স্যার দেখতে পাচ্ছি না। এই রে,
এবার দেখো তোমার দেখা যায়? না স্যার। তাহলে এটা গুগল মিটের প্রবলেম। তাহলে আমি একবার বেরিয়ে আসছি, দাঁড়াও। হ্যালো, অডিবল আমি? হ্যাঁ স্যার। দেখো তো এবার। এবার ভিজিবল? না স্যার, আমি দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। বাকিরা দেখতে পাচ্ছো? তাহলে শুধু তুমি আমারই নেটের কোনো প্রবলেম। হ্যাঁ, বাকিরা দেখতে পেলে তাহলে আমার প্রবলেম নেই, আই গেস। তাহলে আমি একবার রিস্টার্ট করে আসছি। আচ্ছা, করে আসো। আচ্ছা, এই অবধি বিকি বুঝেছো? কৃষ্ণেন্দু, নীলাঞ্জনা বুঝেছো এত অবধি? আচ্ছা, তাহলে দেখো এবার কি করছি। দেয়া হয়ে গেছে, আমি এবার ডেটা লাইন গুলো নিয়ে হবে। তো ওই জন্য দেখো আমি দুটো করে ডেটা D0, তাহলে এখান থেকে আমারও আরো দুটো ডেটা লাইন বেরোবে প্রত্যেকটা থেকে। সেটা হচ্ছে কি বেরোচ্ছে, মানে বাই ডাইরেকশনাল লাইন রাখবে, কারণ র্যাম যেহেতু ডিজাইন করছো। বাই ডাইরেক্ট এটা হচ্ছে D3,2, আর এটা থেকে আসবে হচ্ছে তোমার D4,54, আর এটাই আসবে হচ্ছে D7,6। এতদূর সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার ডি মানে ডাটা লাইন তো?
হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি নিজেই বুঝতে পারিনি আমাকে যে তাড়িয়ে দিয়েছে। তোমরা কতদূর শুনতে পেয়েছিলে বলো তো? এই ছবিটা কি বুঝতে পারলে স্যার, কিছু? বলো, আরেকবার বলো কতদূর শুনতে পেয়েছিলে? আমি নিজেই জানি না আমাকে কখন ওই তাড়িয়ে ডাটা দিয়েছে। লাইন গুলো এঁকেছিল। আচ্ছা, আচ্ছা দেখো ডেটা লাইন গুলো বুঝতে পেরেছো? ডেটা লাইন গুলো D10, D23, 325476। আচ্ছা তাহলে ওইটা করে নেওয়ার পর দেখো আমার দুটো অ্যাড্রেস দেওয়া বাকি, তাই উই আর ইউজিং আ ডিকোডার। যেহেতু 2x4 ডিকোডার লাগছে, কারণ চারটে আছে, 2x4 ডিকোডার নিচ্ছি। তাহলে ওখানে দুটো দিচ্ছি, দিয়ে ফার্স্ট সেটটা যেটা 0 বেরোচ্ছে, তার মানে যদি এই 8 9 এর ভ্যালু 0 0 থাকে তাহলে এই টোটাল রোটা সিলেক্ট হবে, যদি 0 1 থাকে তাহলে এইটা সিলেক্ট হবে, যদি 1 1 থাকে তাহলে এটা সিলেক্ট হবে, 2 2 থাকলে এখান থেকে সিলেক্ট হবে, এখান থেকে ভ্যালু যাবে বা আসবে, এইভাবে কাজ করবে। ক্লিয়ার? স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? এই রে, যাক। এবার দেখা যায়? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? আর পরের পেজে দেখো, এরপর যে পেজটায় আছো বইয়ের, তার পরের পেজে আবার একটা এক্সাম্পল করে দেওয়া আছে এরকম। প্র্যাকটিস ইট, এরকম কিছু একটা এক্সাম্পল পরীক্ষা দিতেই পারে, আসলে 7 8 মার্কস কনফার্ম। খালি ওই আগের থেকে যেরকম ভাবে লেখাটা আছে সেভাবে লেখাটা লিখে, আর যেখানে ছবিটা আছে তার দেখো তার উপরে লেখাটা আছে, যেটা আমি তোমাদের মুখে বললাম সেই লেখাটা একটু বুঝিয়ে দিতে হবে কেন এরকম করছো তোমরা। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার স্যার। এক্সাম্পল 4.1 টা যে লেখাটা আছে মেমোরি অ্যাড্রেস ম্যাপের আগে অবধি, মেমোরি অ্যাড্রেস ম্যাপ মানে হচ্ছে এই যে ম্যাপিংটা যেটা তোমাদের আমি পড়ালাম, 4টে র্যাম লাগবে না, 2x4 ডিকোডার লাগবে না, কি লাগবে না লাগবে, এটা হেট্রোজিনিয়াস কেস যেখানে র্যাম রম দুটোই লাগে। 4.1 এর লেখাটা একবার পড়ো, মানে এক্সাম্পলের পর লেখাটা একবার পড়ে আমায় বলো বুঝছো কিনা। বা আমি তোমাদের একটা কাজ করি, আমি সবচেয়ে বেটার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি তোমাদের 4.1 এর ছবিটা আগে বোঝাচ্ছি, মানে বইটা খেয়াল করো, আমি বই দেখেই বলছি। 4.1 এর আমি ছবিটা বোঝাচ্ছি, দেন তোমাদেরকে আমি লেখাটা পড়তে বলছি, আমার মনে হয় তাতে তোমাদের বেশি ক্লিয়ার হবে। কি বলেছে, আর র্যাম সাইজ অফ 512x8 and ROM size of 512x8, design a memory capacity of 1024x8। ঠিক আছে, তো দেখো কিভাবে কি কাজ করছি। আমি 512x8 মানে যেখানে ছবিটা দিয়েছে, যে তোমাদের যে ছবিটা রয়েছে ওটা 512x8 না করে দেখো ওটাকে 512x8 টাকে 4টে ভাগে ভাগ করেছে, মানে 256 তো আমি 512x8 ইউজ করতে পারি, সেটাকে ওরা আবার ছবিটায় যেটা করেছে সেটাকে ছোট করে নিয়েছে, 128x8 4টে নিয়েছে। ঠিক আছে, তাহলে এই 512x2। তো ওই জন্য দেখো কিভাবে কাজটা করছে, যে আমার 128x8 মানে কি 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে আমার প্রত্যেকটাতে 1 থেকে 7টা করে অ্যাড্রেস লাইন দেখো আছে, মানে র্যাম চিপ গুলো দেখো, প্রথমে সবকটা র্যাম চিপ, নিচেরটা রম চিপ, র্যাম 1, র্যাম 2, র্যাম 3, র্যাম 4। আমি চাইলে ডিরেক্ট 512x8ও আঁকতে পারতাম, তাতে কিছু যায় আসতো না, এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য এরকম করেছে। ঠিক আছে, তো প্রত্যেকটাই দেখো রিড রাইট হেড আগে কানেক্ট করে দিয়েছে, প্রত্যেকটা চিপে র্যাম 1, র্যাম 2, র্যাম 3, র্যাম 4। আমি রম টাইপ পরে আসছি, এক সেকেন্ড। দেন দেখো কি করছে, ডেটা প্রত্যেকটা থেকে 8টা বেরোচ্ছে, তাই ডেটাটার লাইনটাকে কানেক্ট করে রেখেছে। সিপিইউর অ্যাড্রেস লাইন আছে 1 থেকে 16 অবধি, 16 বিট লাইন, কারণ 16 বিট লাইন নিয়েছে। আমি তোমাদের একটা হেট্রোজেনিয়াসের ছবি বুঝিয়ে দিচ্ছি তাতে তোমরা যাতে বুঝতে পারো কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এটা একটা হেট্রোজেনিয়াস, ফার্স্ট একটা যেটা শিখলাম সেটা হচ্ছে হোমোজেনিয়াস, এটা হচ্ছে হেট্রোজেনিয়াসের ছবি। অ্যাড্রেস 1 to 7 ফার্স্টে সিলেক্ট করেছি, ওই 1 to 7 টাকে প্রত্যেকটা র্যামের সাথে দেখো কানেক্ট করা আছে। ঠিক আছে, কানেক্ট করে দিলাম কারণ ওটাই যাবে। এবার চিপ সিলেকশন লাইনটা যেটা রয়েছে, যে কোন র্যামটা সিলেক্ট হবে,
সেটার জন্য দেখো যেহেতু আমার 128 7টা অব্দি অ্যাড্রেস লাইন চলে গেছে, দেন আমাকে চিপ সিলেকশনটা করার জন্য দেখো আমি কি করেছি 8 আর 9 নম্বর অ্যাড্রেস লাইনটাকে নিয়েছি, ঠিক আছে? কারণ আমার 16 বিট অ্যাড্রেস টোটাল ধরো, বা 10 বিট অ্যাড্রেস নিয়ে আমার কাজ করতে হচ্ছে মেমোরিটাতে, ধরো আমরা 16 বিট সিপিইউ বানাচ্ছি একটা। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখো 8 আর 9টাকে আমরা ফার্স্টে নিয়েছি, ঠিক তার পরের দুটো অ্যাড্রেসকে নেবে। ডিকোডারের মধ্যে ফেলা হয়েছে 2x4, কারণ দেখো বেসিক্যালি কি হচ্ছে যদি আমাদের ধরো আরো বড় থাকতো র্যামের সাইজ বা রমের সাইজ, মানে আরো বেশি চিপ থাকতো, তাহলে আমাকে দুটোর জায়গায় 3টেও নিতে হতে পারতো, কারণ কম্বিনেশন বানানোর জন্য। আমি 8 আর 9টাকে নিয়েছি, সেটাকে হচ্ছে দেখো চিপ সিলেকশনে ফেলছি, ঠিক আছে? কিরকম ভাবে ফেলেছি দেখো চিপ সিলেকশনে, 8 আর 9টার মধ্যে যদি 0টা হচ্ছে CS1 এ গেছে, প্রত্যেকটা CS1 এ দেখো 0টা গেছে। সরি আমি ভুল বললাম, ফার্স্টেরটাই CS1 এ গেছে, CS1 এ 0টা গেছে, তারপরে 1 থেকে CS1 গেছে, তারপর 2 থেকে দেখো CS1 গেছে, এন্ড 3 থেকে CS1 গেছে। আর দেখো 10 নম্বর লাইনটা যেটা রয়েছে অ্যাড্রেস লাইন যেটা, সেটা প্রত্যেকটা CS2 তে ঢুকেছে, চিপ সিলেকশন 2 ঢুকলো। র্যাম ডিজাইন দেখো শেষ, এরপর পড়ে থাকে রম ডিজাইনটা। রমের ক্ষেত্রে যেটা করতে হচ্ছে, রিড রাইট হেড নেই ফার্স্ট অফ অল, অ্যাড্রেস 1 to 7, কারণ ওটা 512x8 নিয়েছো, তাহলে এর কত হবে 512 মানে 2 to the power 8, তার মানে ব্যাপারটা হচ্ছে সরি 512 মানে 2 to the power 9, তাহলে আমার 9খানা অ্যাড্রেস তো লাগবেই। তাহলে এডি 1 to 7টাকে ডিরেক্টলি যে লাইনটা আছে সেটা ঢোকানো হয়েছে, 8 নম্বর যে লাইনটা রয়েছে সেটাকে ডিরেক্টলি কোনো ডিকোডার থেকে নয়, ডিরেক্টলি এনে এডি 8 এ ফেলা রয়েছে, আর 9টাকেও ডিরেক্টলি ফেলা রয়েছে। খালি যে চিপ সিলেকশন লাইনটা রয়েছে দেখো, সেটাকে একটা কমপ্লিমেন্টের সাথে মানে নট গেট দিয়ে করা রয়েছে, মানে যখন র্যাম সিলেক্ট হবে তখন রম সিলেক্ট হতে পারে না, যখন রম সিলেক্ট হবে তখন র্যাম সিলেক্ট হতে পারে না। তাই জন্য 10 নম্বর লাইনটাকে কি করা হয়েছে, জাস্ট কমপ্লিমেন্ট করে উল্টো করে রাখা হয়েছে, মানে সিএস এ দেয়া রয়েছে, দ্যাটস ইট। এবার তোমরা এক্সাম্পল 4.1 এর লেখাটা পড়ো, আই গেস হেট্রোজিনিয়াস ডিজাইন করাটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, খাটনি নেই কোনো। হয়েছে পড়া তোমাদের? হ্যালো, হ্যাঁ স্যার। তোমাদের পড়া হলে বলো, তাহলে আমি ঠিক আছে। বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা,
দেন এবার যে বক্তব্যগুলো রাখছি মাথায় রাখো। দেখবে তোমাদের যে এক্সাম্পলটা বললাম, এক্সাম্পল 4.3, ওই অবধি তোমাদের যা যা যাবতীয় যা যা পড়িয়েছি অত অবধি পড়তে পারবে, পড়তে হবে আর কি, ঠিক আছে? ইন্টারনাল অর্গানাইজেশন অফ টু মেমোরি চিপস নেই, 2D অর্গানাইজেশন নেই, 3D অর্গানাইজেশন নেই, 2.5D অর্গানাইজেশন নেই, ঠিক আছে? এগুলো তোমাদের সিলেবাসের বাইরে, এগুলো পড়ায় না কোনো কলেজ। যদি পড়ায় তাহলে বলো, কিন্তু কোনো কলেজ পড়াবে না এইগুলো জেনারেলি, কারণ এগুলো ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, ঠিক আছে? দেন তোমাদের দেখো আছে হচ্ছে SRAM মেমোরি সেল বলে একটা পয়েন্ট করা আছে 4.13 পেজেতে, পেয়েছো? হ্যাঁ স্যার। SRAM memory cell read operation, CMOS মানে complementary metal oxide semiconductor realization of SRAM, DRAM memory cell, types of RAM, flash memory up to secondary memory আগে অবধি দেখো 4.17 পেজের আগে অবধি পুরোটা পড়তে হবে, এবং তার থেকেও বড় কথা গাঁথাতে হবে, মানে চোখ বন্ধ করে রাটটা মারতে হবে উইদিন ছবি উইথ ইমেজেস। এখান থেকে তোমাদের এই ছবি তুলে তুলে শর্ট নোট লিখতে দেবে, বোঝার জায়গা কিছু নেই। SRAM কিভাবে তৈরি হয়, দুটো ট্রানজিস্টর লাগে তৈরি করতে, T1 T2 দেখবে লেখা আছে, যেটা সেল ডায়াগ্রামে দেখো আমি বলে দিচ্ছি। সেল ডায়াগ্রামটা দেখে দুটো ট্রানজিস্টর লাগে, দুটো ডায়োড লাগে, যেখানে হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস, একটা নেগেটিভ বায়াস, একটা ব্যাকওয়ার্ড বায়াসে বসানো থাকে, একটা টোটাল শর্ট করার লাইন থাকে। দেন ওইখান থেকে যে তোমার মানে যে ডিরেক্ট সাপ্লাই লাগে SRAM এ ট্রানজিস্টরের থ্রু দিয়ে যায়, একটা ফরওয়ার্ড বায়াস একটা ব্যাকওয়ার্ড বায়াসে তোমার সেভ হতে থাকে ডেটাগুলো। এইভাবে হচ্ছে SRAM হয়। DRAM এর ক্ষেত্রে সেসব কিছু ব্যাপার নেই, একটা ওয়ার্ড লাইন থাকে, তার সাথে একটা ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটরের চার্জটা স্টোর করে, যখন ডিসচার্জ করে তখন থেকে তোমার ব্যাপারটা যে ডিসচার্জ করা যেই শুরু করবে বা মনে হয়, তাহলে কন্টিনিউয়াসলি আমাদের একটা টাইম বাই টাইম ওটাকে রিচার্জ করাতে হয়। যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে CMOS SRAM। CMOS SRAM এর স্ট্রাকচারটা ভালো করে পুরো তোমাদের SKG ফেভারিট কোয়েশ্চেন ওটা, ওই জন্য আঁকতে দেয়। এই SRAM মেমোরি সেল থেকে যেটা বললাম, এইখানে হচ্ছে তারপর দেখবে রম লেখা রয়েছে। আই গেস রম যেমন তিন ধরনের, মানে ব্যাপারটা তিন ধরনের বলা যায়। প্রম মানে আগে ছিল রম, প্রম, ইপ্রম মানে প্রম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপ্রম মানে হচ্ছে ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে ইরেজেবল বেসিক্যালি, সরি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ইটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই হচ্ছে তোমাদের তিনটে, এগুলো শর্ট নোট নাম, এগুলো আবার ছোটবেলায় যেরকম আসতো সেটা। আর ফ্ল্যাশ মেমোরি মানে হচ্ছে কারেন্টলি পপুলার টাইপ অফ ফ্রম হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, যেটা হচ্ছে তোমাদের পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়, ঠিক আছে? যেখানে হচ্ছে ধরো একটা লার্জ ব্লক অফ রাদার দেন মানে বিট বাই বিট আমরা একটা স্টোর করতে পারি ডেটা, যেটা অনেকটা কারেন্টলি স্টোর করে থাকে। ইউএসবি ড্রাইভ, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইজ দ্য পার্সোনাল কম্পিউটার ফর দ্য ডেটা এক্সচেঞ্জ বিটুইন কম্পিউটার। দেখো এরকম কিছু লেখা থেকে থাকবে, যেটা হচ্ছে খুব লোয়ার কস্টে আমরা বানাতে পারি, এবং যেটার মধ্যে ডিলিট ফিলিট সবকিছু করা যেতে পারে, এবং রিড রাইট সবকিছু করা যেতে পারে। সেটা হচ্ছে মেমোরি স্টিক, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। বাট ইট ইজ দ্য বেসিক কনসেপ্টটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরির পিছনে ইপ্রম। এই কোয়েশ্চেন গুলো আসতে পারে। এই টাইপস অফ DRAM থেকে অত কোয়েশ্চেন আমি কখনো দেখিনি, বাট একবার সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস DRAM, ডবল ডেটা রেট SDRAM যেটা আছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি ইউজ হয় এখন DDR, ডাবল ডেটা রেট SDRAM, সেইটা একটু পড়ে রাখো। RDRAM or ক্যাশে DRAM is not so many important, কারণ CDRAM টা হয়তো কোনো সময় একটু জিজ্ঞেস করতে পারে ভাইভাতে। বাট ডাবল ডেটা রেট SDRAM যেটা আছে সেটা কিন্তু আসতে পারে DDR SDRAM, কারণ আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে SDRAM মানে স্ট্যাটিক ডাইনামিক বোথ ইন নেচার। তো সিনক্রোনাস ডেটা র্যাম আর কি, সিনক্রোনাস বলা হয়, সিনক্রোনাস DRAM। তো আমরা এটা ইউজ করি অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে। DDR4 DDR3 দেখবে তোমরা কম্পিউটার কিনতে গিয়ে বা ল্যাপটপ কিনতে গিয়ে এই স্পেসিফিকেশন গুলো বলো। তো এই জায়গাটা আছে তোমাদের মুখস্থ করার, যদি এটা মুখস্থ করে নিতে পারো তাহলে হচ্ছে মেন মেমোরি শেষ। মেন মেমোরি থেকে অঙ্ক বলতে হচ্ছে মেন কোয়েশ্চেন যেটা আসে, এই যে দুটো অঙ্ক তোমাদের শেখালাম বা ছবি আঁকানো, এইটা, আর নয়তো এই জায়গাটা থেকে যেগুলো আমি বললাম মুখস্থ করতে হবে। দেন তোমাদের থাকবে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি থেকে তিনটে টাইপ বা দুটো টাইপের অঙ্ক আছে, সেই দুটো টাইপের অঙ্কই ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ওই দুটো টাইপের মধ্যে থেকেই একটা কোয়েশ্চেন পাবে, এবং সেকেন্ডারি মেমোরির অন্যান্য কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ট্র্যাক, হোয়াট ডু ইউ মিন বাই সেক্টর, এগুলো আসতে পারে।
দেন তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের কোন জায়গা, আজকে যেহেতু এইটুকু আমি পড়াবো, তারপর তোমাদের কোন জায়গাটা আবার নিজেদেরকে মুখস্থ করতে হবে। অপটিক্যাল মিডিয়া বলে দেখবে একটা পার্ট রয়েছে, সেই জায়গাটা আমি পড়াবো না, কারণ ওই সিডি কাকে বলে, সিডি রম কাকে বলে, এগুলো তোমরা ছোটবেলায় ক্লাস 2-3 থেকে বোধহয় পড়ছো, যারা কম্পিউটার পড়ছে 7-8-এ, আর যাদের 11-12-এ ছিল তারা আরো ভালো করে পড়েছো। ডিভিডি কাকে বলে, মানে ভিসিডি কাকে বলে, এইগুলো হচ্ছে বেসিক্যালি নিউর অপটিক্যাল স্টোরেজ। এই ব্যাপারটা হচ্ছে যেটাকে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক ডিভিডি মানে, তারপর এই ব্যাপার যেগুলো ছিল এইগুলো পড়তে হবে তোমাদের, কারণ ওই জায়গাটা আমি পড়াবো না। বাদ বাকি যে পার্টগুলো আছে অ্যাসোসিয়েটিভ মেমোরি থেকে পুরোটা আমি পড়াবো, ক্যাশে, তারপর যেগুলো তোমাদের সিলেবাসে আছে, তারপর ইমপ্রুভড টেকনিক্স, তারপর ভার্চুয়াল মেমোরি, ওই সব কিছু পড়াবো, বাট ওই জায়গাটুকু আমি পড়াবো না, ওটা তোমাদের পড়তে হবে। আর এই এসর্যাম ডির্যামের জায়গাটা মানে আমার মুখস্থ করানোর জন্য তো পড়ানোর কিছু নেই, যদি না বোঝো তাহলে বলো, আমি বলে দেবো। প্রাইমারি মেমোরি শেষ হলো, এবার বলো তোমরা আর কি পড়বে। স্যার আর কিছু না। মেন মেমোরি এই অবধি হলো, কারণ এমনিও তো 3জন পড়ছো, বাদ বাকিরা কেউ জয়েন করেনি। জিজ্ঞেস করা উচিত, আজকে গ্রুপে প্রচুর লোকের ঝাড় খাবে, আজ না খেলেও পরের দিন তো খাবে। তোমরা খাবে না, তোমাদের 3-4 জনকে মনে রাখলাম, বাদ বাকি তো চোখের জল আমি বার করবোই পরের দিন, সে ছেলে মেয়ে নির্বিশেষে। যাই হোক, তাহলে পরের দিন থেকে সেকেন্ডারি মেমোরি আর অ্যাসোসিয়েটিভ মেমোরিটা পড়িয়ে নেবো, ঠিক আছে? তাহলে এই ঠিক অবধি আছে রইলো। স্যার। আমরা বুধবার দিন তোমাদের পড়াটা, বুধবার 23 তারিখ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুধবার দিন 23 তারিখ, ওই দিন পড়াটা আমি তোমাদেরকে একটু আগে জানাবো, হ্যাঁ, মানে মঙ্গলবার বা সোমবার হবে না, কারণ সোমবার অবধি আমি একটু ব্যস্ত। মঙ্গলবার দিন আমি তোমাদের জানিয়ে দেবো যে আমি কখন পড়াতে পারবো, যদি খুব পসিবিলিটি মানে খুব সহজ, মানে সব খুব ভালো হয় যদি আমি তোমাদের মানে ধরো 11টা 12টার দিকে পড়িয়ে দিতে পারি।